হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটা অডিও স্টোরি নিয়ে। আজকের অডিও স্টোরিতে তোমরা শুনতে চলেছো মঙ্গলবারের ভাত ঘুম। বাংলা ভাষায় নতুন নতুন অডিও স্টোরি শুনতে হলে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে আরো উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে গল্পটি শেয়ার করে দিও। এইভাবেই চ্যানেলের পাশে থেকো এবং সাথে থেকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের অডিও স্টোরি মঙ্গলবারের ভাত ঘুম। বালুকাবৃত পাহাড়ের কম্পমান সুড়ঙ্গপথ থেকে বেরিয়ে ট্রেনটা সুসামঞ্জস্য সীমাহীন কলাগাছের বাগান পেরিয়ে যেতে শুরু করলো। বাতাস এতটাই আর্দ্র হয়ে উঠল যে তারা সমুদ্র থেকে বয়ে আসা বাতাসকে আর অনুভব করতে পারল না। একটা শ্বাসরুদ্ধকারী প্রবল ধোঁয়া ঝড়ের গতিতে ট্রেনের জানালা দিয়ে ভেতরে ঢুকল। রেলপথের সমান্তরাল অপ্রশস্ত রাস্তার ওপর দিয়ে কাঁচকলার কাঁদি বোঝাই গরুর গাড়িগুলো যাচ্ছিল। রাস্তার ধারে অনাবাদি জমিতে বৈদ্যুতিক পাখার অফিস, লাল ইটের তৈরি বড় বড় বাড়িগুলো খাপছাড়াভাবে সাজানো। ধুলি ধূসরিত তালগাছ আর গোলাপের ঝোপের মধ্যে বাসস্থানগুলোর বারান্দা, চেয়ার আর ছোট্ট সাদা টেবিল দিয়ে সাজানো। এখন সকাল 11টা, এখনো তাপ বিকিরণ শুরু হয়নি। স্ত্রীলোকটি বলল, তুমি বরং জানালাটা বন্ধ করে দাও, তোমার চুলগুলো ভূষো কালিতে ভর্তি হয়ে যাবে। মেয়েটি চেষ্টা করলো, কিন্তু মরচে পড়ার দরুন শেডটাকে নাড়াতে পারল না। নির্জন তৃতীয় শ্রেণীর কামরায় তারা দুজনই যাত্রী। যেহেতু জানলা দিয়ে তখনও ইঞ্জিনের ধোঁয়া ঢুকছিল, তাই মেয়েটি তার আসন ছেড়ে সরে গিয়ে তাদের সঙ্গে নিয়ে আসা একমাত্র বস্তুটাকে নামিয়ে রাখল। কিছু খাবার সমেত একটা প্লাস্টিকের থলে আর খবরের কাগজে মোড়া একটা ফুলের স্তবক। সে জানলা থেকে দূরে উল্টো দিকের আসনে মায়ের মুখোমুখি বসল। দুজনের পরনে ছিল নিদারুণ চক্ষু পীড়নকারী সাধারণ শোকসূচক কালো পোশাক। মেয়েটির বয়স বছর 12। এই প্রথমবার সে ট্রেনে চড়েছে। চোখের পাতার ওপর নীল বর্ণের শিরা, ছোট্ট নরম সরম সামঞ্জস্যহীন চেহারা। আলখাল্লার মতো পোশাক পরিহিত মহিলাটিকে দেখে মেয়েটির মা হিসেবে অনেক বেশি বয়স্ক বলে মনে হয়। মেরুদণ্ডটা দৃঢ়ভাবে খাড়া করে আসনে পিঠ ঠেকিয়ে সে বসেছিল। তার কোলের ওপর বহু ব্যবহারে জীর্ণ বার্নিশ করা চামড়ার ব্যাগখানা 2 হাত দিয়ে ধরে রাখা। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অভ্যস্ত মহিলাটিও যে কোনো কারোর মতোই বিবেক বুদ্ধি সম্পন্ন শান্ত মনোভাব বজায় রাখতে সক্ষম। 12টা বাজার সঙ্গে সঙ্গে তাপও বাড়তে লাগলো। ধারে কাছে কোনো শহর নেই এমন একটা স্টেশনে জল নেওয়ার জন্য ট্রেনটা 10 মিনিটের জন্য থামল। বাইরে আবাদি জমির রহস্যময় নীরবতার ভেতরে ছায়াগুলোকে পরিষ্কার বোঝা গেল, কিন্তু ট্রেনের ভেতরের বদ্ধ বাতাস থেকে কাঁচা চামড়ার গন্ধ ভেসে এলো। ট্রেন গতি বাড়ালো না। উজ্জ্বল বর্ণের রঞ্জিত কাঠের বাড়ি সমেত 2টি অভিন্ন শহরে ট্রেনটা থামল। গভীর ঘুমে ডুবে যাওয়ায় মহিলাটির মাথা ঝুঁকে পড়েছিল। মেয়েটি তার পা থেকে জুতো খুলে দিল। তারপর ফুলের স্তবকটিকে সামান্য জলে ভিজিয়ে নেওয়ার জন্য কলঘরে গেল। যখন সে তার বসার আসনে ফিরে এলো, তখন তার মা খাবারের জন্য অপেক্ষা করছিল। প্লাস্টিকের থলি থেকে বের করে এক টুকরো পনির, ভুট্টা দানায় তৈরি প্যানকেকের অর্ধেক, একটা মিষ্টি রুটি সে মাকে দিয়ে নিজেও সমান ভাগ নিল। তারা যখন খাচ্ছিল তখন ট্রেনটা ধীরে ধীরে একটা লোহার সেতু পার হচ্ছিল। ঠিক আগের শহরের মতোই একটা শহর অতিক্রম করল। তবে একটাই ব্যতিক্রম, এই শহরে খোলা ময়দানে অজস্র লোকের ভিড়। অসহনীয় সূর্যের তাপ সহ্য করেও এক বাদকের দল সুর তাল সমন্বয়ে জীবনমুখী বাজনা বাজাচ্ছিল। শহরের অপর প্রান্তে অত্যাধিক খরায় ফাটল ধরা একটা সমতলে এসে আবাদি ক্ষেতের পরিসমাপ্তি ঘটেছে। স্ত্রীলোকটি খাওয়া বন্ধ করে মেয়েকে বলল, জুতো পরে নাও। মেয়েটি বাইরের দিকে তাকালো।
মরু সদৃশ্য অনাবাদী সমতল ছাড়া কোনো কিছুই তার নজরে এলো না। এখানে ট্রেনটা আবার গতি বাড়ালো। সে মিষ্টি রুটির অবশিষ্টাংশটুকু থলিতে রেখে দিয়ে তাড়াতাড়ি জুতো পরে নিল। স্ত্রীলোকটি তাকে একটা চিরুনি এগিয়ে দিল, বলল, চুল আছড়ে নাও। মেয়েটি ঘাড়ের ঘাম শুকনো করে মুছে আঙুলের সাহায্যে তৈলাক্ত ভাবটা ঘষে ঘষে তুলে ফেলল। মেয়েটার চুল আঁচড়ানো শেষ হলে ট্রেন আগের দেখা শহরগুলো থেকে আরো বড় কিন্তু বিষাদময় একটা শহরের কেন্দ্রস্থল থেকে দূরের বাড়িগুলো অতিক্রম করছিল। স্ত্রীলোকটি বলল, যদি অন্য কিছু করার তাগিদ অনুভব করো তাহলে এখনই সেরে ফেলো, পরে কিন্তু তেষ্টায় মরে গেলেও কোথাও জল পাবে না। সবচেয়ে বড় কথা, একদম কান্নাকাটি করবে না। বালিকাটি মাথা নেড়ে সায় দিল। রেল ইঞ্জিনের বাঁশি, পুরনো ট্রেনের ক্রমাগত কু ঝিকঝিক শব্দের সঙ্গে সঙ্গে একরাশ শুকনো জ্বালা ধরানো তীব্র বাতাস জানালা দিয়ে ভেতরে ঢুকলো। বাকি খাবার সমেত প্লাস্টিকের থলেটা মুড়ে মহিলাটি তার হাত ব্যাগে রাখল। সেই আলোকোজ্জ্বল আগস্টের মঙ্গলবার এক মুহূর্তের জন্য শহরের একটা পূর্ণাঙ্গ চিত্ররেখা জানালায় প্রতিফলিত হলো। ভিজে সাথে সাথে খবরের কাগজে ফুলগুলো জড়িয়ে মেয়েটা জানালা থেকে সামান্য দূরে বসে মায়ের দিকে তাকিয়ে রইল। প্রতিদানে সে আনন্দপূর্ণ অভিব্যক্তির প্রকাশ দেখতে পেল। বাঁশি বাজাতে বাজাতে ট্রেনটা গতি কমিয়ে মুহূর্ত খানেক পরে দাঁড়িয়ে গেল। স্টেশন জনশূন্য। রাস্তার অপর প্রান্তে আমান গাছের ছায়ায় ঘেরা হাঁটাপথের ওপরে কেবলমাত্র বিলিয়ার্ড খেলার বড় হলঘরটা খোলা। শহরটা রোদে ভাসছিল। মা মেয়ে ট্রেন থেকে নেমে পরিত্যক্ত স্টেশন, যার মাঝখানে মাঝখানে ঘাস জন্মানোর ফলে টালিগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে আলাদা হয়ে গেছে, সেটা পার হয়ে ছায়াচ্ছন্ন রাস্তার ওপর দিয়ে হেঁটে চলল। প্রায় 2টো বাজে। এই প্রহরে প্রচণ্ড গরমে লঘুভার শহর মধ্যাহ্নকালীন নিদ্রায় তন্দাচ্ছন্ন। 11টা বাজতে না বাজতেই শহরের অফিস, পাবলিক স্কুল, সমবায় বিপণীগুলো বন্ধ হয়ে যায়। 4টে বাজার সামান্য আগে ট্রেনটা ফিরে যাওয়ার সময়ও খোলে না। স্টেশনের উল্টো দিকে বার ও বিলিয়ার্ড রুম সমেত একমাত্র হোটেলখানা আর বাজারের একপাশের টেলিগ্রাফ অফিসটা খোলা থাকে। কলা সরবরাহকারী সংস্থার আদলে তৈরি অধিকাংশ বাড়িরই দরজা ভেতর থেকে তালাবন্ধ। জানলার খড়খড়িগুলো আটকানো। সেগুলোর মধ্যে কিছু বাড়ির বাসিন্দারা প্রচণ্ড গরমে কাবু হয়ে সামনের খোলা চত্বরে বসে তাদের দুপুরের খাওয়া সারছে। সত্যি কথা বলতে কি, তখন অন্যরা রাস্তার আমান গাছের ছায়ায় দেয়ালে ঠেস দিয়ে রাখা চেয়ারে ঝুঁকে পড়ে তাদের ভাত ঘুম সেরে নিচ্ছে। আমান গাছের নিরাপত্তামূলক ছায়া বজায় রেখে কারোর মধ্যাহ্নকালীন নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি না করে মা ও মেয়ে শহরে প্রবেশ করল। তারা সরাসরি যাজকপল্লীতে গেল। মহিলাটি দরজার ওপরের ধাতব আস্তরণে নখ দিয়ে আঁচড় কাটল। এক মুহূর্ত অপেক্ষা করে আবার আঁচড়ালো। ঘরের ভেতরে বৈদ্যুতিক পাখা চলার শব্দ। তারা কোনো পদধ্বনি শুনতে পেল না। খুব কষ্ট সহকারে তারা দরজায় সামান্য ক্যাচ ক্যাচ শব্দ শুনতে পেল। আর ঠিক তখনই ধাতব আস্তরণ ভেদ করে এক সতর্ক কণ্ঠস্বর ভেসে এলো, কে ওখানে? স্ত্রীলোকটি জানলার গড়াত দিয়ে দেখার চেষ্টা করল। বলল, আমার একজন যাজকের প্রয়োজন। তিনি তো এখন ঘুমিয়ে আছেন। মহিলার সন্নিবদ্ধ অনুরোধ, এটা জরুরি বিষয়। তার কণ্ঠস্বরে শান্ত অথচ দৃঢ় আত্মপ্রত্যয় ফুটে উঠল। নিঃশব্দে দরজার সামান্য অংশ খুলে গেল। অত্যন্ত বিবর্ণ চামড়া, লালচে বাদামি রঙের চুল সমেত একজন বেশ মোটাসোটা গোলগাল ধরনের বৃদ্ধার আবির্ভাব ঘটল। পুরু চশমার আড়ালে তার চোখ দুটো বেশ ছোট বলেই মনে হলো। দরজাটা সম্পূর্ণ উন্মুক্ত করে তিনি বললেন, ভেতরে এসো। বাসি ফুলের গন্ধে পরিপূর্ণ একটা ঘরে তারা প্রবেশ করল। বাড়ির মালকিন তাদের একটা কাঠের বেঞ্চের সামনে নিয়ে গিয়ে ইশারায় বসতে বললেন। মেয়ে বসল, কিন্তু তার মা হ্যান্ডব্যাগটা দুহাতে ধরে উদাস মনে দাঁড়িয়ে রইল। পাখার আওয়াজ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না। বাড়ির মালকিন ঘর থেকে
অনেকটা দূরে দরজার সামনে আবার এলেন। খুব মৃদু স্বরে বললেন, তিনি 3টের পর আসতে বললেন। মাত্র 5 মিনিট আগে তিনি শুতে গেছেন। মহিলাটা জানায়, 3:30 আমাদের ট্রেন ছেড়ে চলে যাবে। মধুর আর চাপা কণ্ঠস্বরে উচ্চারিত সংক্ষিপ্ত অথচ আত্মবিশ্বাসী উত্তর। এই প্রথম বাড়ির মালকিন হেসে ফেললেন, বললেন, ঠিক আছে। দড়ির দরজা আবার যখন বন্ধ হয়ে গেল, তখন মা তার মেয়ের পাশে বসল। ছোট্ট প্রতীক্ষালয়টি জীর্ণ শীর্ণ হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কাঠের বেড়া দিয়ে বিভাজিত দুটো ঘরের মধ্যবর্তী হালকা কাঠের বেড়ার অপর পার্শ্বে কাজ করার জন্য অয়েল ক্লথে ঢাকা একটা সাধারণ টেবিল, তার উপরে রাখা ফুলদানির পাশে একটা আদ্যিকালের টাইপরাইটার। গির্জার নথিপত্রগুলো কিছুটা দূরে রাখা। অফিসটা যে একজন অবিবাহিতা বর্ষীয়সী মহিলা দ্বারা যথাযথভাবে সাজিয়ে গুছিয়ে রাখা তা দেখেই মালুম হয়। দূরবর্তী দরজাটা খুলে গেল। রুমাল দিয়ে চশমার কাজ পরিষ্কার করতে করতে যাজক প্রবেশ করলেন। চশমা চোখে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যে দরজা খুলে দেওয়া স্ত্রীলোকটির ভাই তা স্পষ্ট বোঝা গেল। যাজক জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? মহিলাটি উত্তর দিল, কবরখানার চাবিগুলো। ছোট্ট মেয়েটি কোলে ফুলগুলো নিয়ে বসেছিল, তার পা দুখানা বেঞ্চের নিচে আড়াআড়ি ভাবে রাখা। যাজক প্রথমে বালিকাটির দিকে, তারপর মহিলার দিকে এবং তারপর জানলার তারজালির ভেতর দিয়ে উজ্জ্বল নির্মেঘ আকাশের দিকে তাকালেন। বললেন, এত গরমে তোমরা বরং সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করো। মহিলাটি নীরবে মাথা নাড়ল। যাজক রেলিং পার হয়ে অন্যদিকে গিয়ে অয়েল ক্লথে মোড়া একটা নোটবুক, একটা কাঠের কলমদানি আর একটা দোয়াত ক্যাবিনেট থেকে বার করে এনে টেবিলে বসলেন। তার মাথার তুলনায় হাত দুখানায় অপর্যাপ্ত চুল ছিল। জিজ্ঞাসা করলেন, তোমরা কোন কবর দেখতে যেতে চাইছো? মহিলাটি জানালো, কার্লোস সেন্টিনো। কে? মহিলাটি আবার বলল, কার্লোস সেন্টিনো। যাজকের তখনও তা বোধগম্য হলো না। স্ত্রীলোকটি একই সুরে জানালো, সে সেই চোর যাকে গত সপ্তাহে এখানে পিটিয়ে খুন করা হয়েছে। আমি তারই জন্মদাত্রী মা। যাজক মহিলাকে গভীর সতর্কতার সঙ্গে পরীক্ষা করলেন। মহিলাটি তার দিকে শান্তিপূর্ণ আত্মসংযম সহকারে তাকিয়ে রইল। ফাদার লজ্জায় লাল হয়ে গেলেন। মাথা নিচু করে লিখতে লাগলেন। পাতাটা পূরণ করার সময় মহিলাটিকে তার ব্যক্তিগত পরিচয় জানাতে বললেন। মহিলাটি নিঃসংকোচে যেন সেগুলো পড়ছে এমনভাবে যথাযথ বর্ণনা দিল। ফাদার ঘামতে শুরু করলেন। বালিকাটি প্রথমে বাঁ পায়ের এবং পরে ডান পায়ের জুতোর বগলস খুলে জুতো থেকে গোড়ালিকে বার করে বেঞ্চের পাদানিতে রাখল। গত সপ্তাহের সোমবার রাত 3টে নাগাদ সেখান থেকে কয়েকটা সারিবদ্ধ বাড়ির কাছে সব ঘটনাটা ঘটেছিল। আজে বাজে জিনিসে পরিপূর্ণ যে ব্লকটাতে রেবেকা নাম্নী এক নিঃসঙ্গ বিধবা থাকত, সে গুড়ি গুড়ি বৃষ্টির শব্দ ভেদ করে বাইরে থেকে সদর দরজাটা কোনো একজনের বলপূর্বক খুলতে চেষ্টা করার শব্দ শুনতে পেল। বিছানা থেকে উঠে একটা বহু পুরনো রিভলভার, যেটা কর্নেল আর্লিয়ানো বুন্দেয়ার পর আর কেউ ব্যবহার করেনি, সেটা নিভৃত কক্ষের চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে বের করে এনে কোনো আলো না জ্বালিয়েই বৈঠকখানায় গেল। 28 বছরের নিঃসঙ্গ জীবনে তালাবদ্ধ দরজায় এমন ধাক্কাধাক্কির শব্দের সঙ্গে পরিচয়হীনতার কারণে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। কল্প দৃষ্টিতে কেবলমাত্র দরজার সঠিক অবস্থানই নয়, তালাটা ঠিক কতটা উঁচুতে আছে সেটাও বোঝার চেষ্টা করল। দৃঢ় মুষ্টিতে 2 হাত দিয়ে অস্ত্রটাকে চেপে চোখ বন্ধ করে ট্রিগারে জোরে চাপ দিল। জীবনে এই প্রথমবার সে গুলি ছুড়ল। বিস্ফোরণের পর সে রাং ঝালাই করা ছাদের উপরে বৃষ্টির টাপুর টুপুর শব্দ ছাড়া
অন্য কিছু শুনতে পেল না। তারপর সিমেন্টে বাধাই করা গাড়ি বারান্দার ধাতব স্ফীতির ওপরে কিছু একটা পড়ার শব্দ, আর অত্যন্ত ক্ষীণ কণ্ঠস্বর, মৃদু কিন্তু ভয়ঙ্করভাবে নিঃশেষিত, ওহ মাগো, শ্রুতিগোচর হলো। সকালে তার বাড়ির সামনে লোকজন মৃত অবস্থায় যে মানুষটাকে দেখল, তার নাকটা বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গেছে। তার পরনের রঙিন ডোরাকাটা ফানেলের শার্ট, বেল্টের পরিবর্তে দড়ি দিয়ে আটকানো সাধারণ প্যান্ট, খালি পা। শহরে কেউ তাকে চেনে না। লেখা শেষ করে ফাদার মৃদু স্বরে বললেন, তাই তার নাম দেওয়া হয়েছিল কার্লোস সেন্টিনো। মহিলাটি জানালো, সেন্টিনো আইয়ালা, আমার একমাত্র পুত্র। যাজক গুপ্ত কক্ষে প্রবেশ করলেন। দুটো বড় জংধরা চাবি দরজার পেছনে ঝোলানো ছিল। মেয়েটি কল্পনা করল যেমন ছোটবেলায় তার মায়ের ধারণা ছিল, এবং স্বয়ং যাজক যা কল্পনা করেন যে কোনো এক সময় ওগুলো ছিল সেন্ট পিটারের চাবি। যাজক চাবিগুলো নামিয়ে রেলিংয়ের ওপরে থাকা খোলা নোটবুকের ওপর রাখলেন এবং মহিলার দিকে তাকিয়ে তার সদ্য লেখা পাতার একটা নির্দিষ্ট জায়গা তর্জনীর সাহায্যে দেখিয়ে বললেন, এখানে সই করো। হাতের থলিটা বগলে চেপে ধরে মহিলাটি অবহেলার সঙ্গে নিজের নাম স্বাক্ষর করলেন। বালিকাটি ফুলগুলো তুলে নিয়ে কষ্ট করে পা টেনে টেনে কাঠের বেড়ার কাছে এলো এবং মনোযোগের সঙ্গে মাকে লক্ষ্য করতে লাগলো। যাজক দীর্ঘশ্বাস ফেললেন, ছেলেকে কখনো সঠিক পথে আনতে চেষ্টা করনি? সই করা শেষ করে মহিলাটি জানালো, সে অত্যন্ত ভালো মানুষ ছিল। যাজক প্রথমে মহিলার দিকে, তারপর মেয়েটির দিকে তাকিয়ে আন্তরিকভাবে বিস্ময়, বিমূঢ়তার সঙ্গে গভীরভাবে অনুভব করলেন যে তারা চোখের জল ফেলতে চাইছে না। মহিলাটি একই স্বরভঙ্গিতে বলে চলল, আমি তাকে মুখের খাবার চুরি না করতে বলেছিলাম, সে আমার কথা মনে রেখেছিল। অপরদিকে কফিনবন্দি হওয়ার আগে প্রবল খোঁচা ও মুষ্টির আঘাতে পরিশ্রান্ত তাকে 3 দিন শয্যাশায়ী থাকতে হয়েছিল। কথার মাঝখানে বাধা দিয়ে মেয়ে বলে উঠল, তার সব দাঁতগুলো টেনে তুলে ফেলা হয়েছিল। মহিলাটি তার কথায় সায় দিয়ে জানালো, তার সঙ্গে ঠিক এইটাই ঘটেছিল। সেই সমস্ত দিনগুলোতে আমার খাওয়া প্রতিটা খাবার শনিবার রাতে আমার ছেলের পাওয়া আঘাতের মতো বিষাদ লাগত। ফাদার বললেন, ঈশ্বরের অভিপ্রায় বোঝা অসাধ্য। কিন্তু তিনি এই কথাগুলো নিজের দৃঢ় বিশ্বাস ছাড়াই বললেন, কারণ আংশিকভাবে তার অভিজ্ঞতা আর বাকিটা প্রচণ্ড গরম তাকে সামান্য অবিশ্বাসী করে তুলেছিল। সর্দি গরমের হাত থেকে রেহাই পেতে তিনি তাদের মাথাগুলো ঢেকে নেওয়ার কথা পরোক্ষভাবে মনে করিয়ে দিলেন। এখন প্রায় নিদ্রাতুর অবস্থায় হাই তুলতে তুলতে তিনি কিভাবে কার্লোস সেন্টিনোর কবর খুঁজে পেতে হবে তার নির্দেশ দিলেন। ফিরে আসার পর তাদের আর দরজায় করাঘাত না করে দরজার নিচে চাবিটা রেখে দিতে, আর যদি সম্ভব হয় তবে গির্জার উদ্দেশ্যে উৎসর্গীকৃত কোনো দান রাখতে বললেন। মহিলাটি গভীর মনোযোগের সঙ্গে তার নির্দেশনামা শুনল, কিন্তু না হেসে তাকে ধন্যবাদ জানালো। ফাদারের নজরে পড়ল যে একজন ভেতরে উঁকি মারছে, এমনকি রাস্তার দিকে দরজাটা খোলার আগে তার নাকটা দিয়ে জানলার ধাতব গড়াতে চাপ দিচ্ছে। বাইরে এক দঙ্গল বাচ্চা ছেলে মেয়ে। দরজাটা হাট করে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দলটা ছত্রভঙ্গ হয়ে গেল। সাধারণত এই সময় রাস্তায় কেউ থাকে না। এখন সেখানে কেবলমাত্র বাচ্চারাই নয়, আমন্ড গাছের নিচে লোকজনের জমায়েত দেখা যাচ্ছে। ফাদার পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখলেন রাস্তাটা প্রচণ্ড তাপে ভেসে যাচ্ছে। সেখানে জনসমাগমের কারণ তিনি হৃদয়ঙ্গম করলেন। তিনি আবার দরজাটা আলতোভাবে বন্ধ করে দিলেন। মহিলাটির দিকে না তাকিয়েই বললেন, 1 মিনিট অপেক্ষা করো। দরজার অদূরে রাত্রিকালীন পোশাকের ওপর কালো জ্যাকেট পরা তার বোন উপস্থিত হলেন। তার চুলগুলো কাঁধের ওপর পড়েছিল। তিনি ফাদারের দিকে নীরবে তাকালেন। ফাদার জিজ্ঞেস করলেন,
ওখানে কি হচ্ছে? তার বোন মৃদু স্বরে জানালো, লোকজন লক্ষ্য করেছে। ফাদার বললেন, তুমি বরং দরজা দিয়ে বেরিয়ে প্রাঙ্গণ চত্বরে যাও। বোন উত্তর দিলেন, ওখানেও একই ব্যাপার, প্রত্যেকেই জানলার সামনে। স্ত্রীলোকটিকে দেখে মনে হলো তখনও পর্যন্ত তার সবকিছু বোধগম্য হয়নি। জানলার ধাতব গড়াদের মধ্যে দিয়ে সে রাস্তার দিকে তাকাতে চেষ্টা করলো। তারপর মেয়ের হাত থেকে ফুলের স্তবকটা নিয়ে হাঁটা শুরু করলো। মেয়েও মাকে অনুসরণ করে দরজার দিকে গেল। ফাদার বললেন, সূর্য না ডোবা পর্যন্ত অপেক্ষা করো। ঘরের পেছনে নিস্পন্দভাবে দাঁড়িয়ে তার বোন বললেন, তোমরা ঘেমে নিয়ে একসা হয়ে যাবে, অপেক্ষা করো, আমি তোমাদের জন্য ছাতা এনে দিচ্ছি। মহিলাটি ধন্যবাদ জানিয়ে উত্তর দিল, আমরা এভাবেই ঠিক আছি। মেয়ের হাত ধরে মা রাস্তা বরাবর হাঁটতে শুরু করলো। আর এইখানেই শেষ হলো আজকের অডিও স্টোরি, মঙ্গলবারের ভাত ঘুম। এতক্ষণ ধরে ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।